Welcome everyone again. Control System Engineering Transient এবং Steady State Response Analysis এর লেকচারের পার্ট 2 তে সবাইকে স্বাগতম। তো সেকেন্ড পার্টে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করব? সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে। সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে। তো সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে আমরা একটা সিস্টেম বেছে নিব, আমরা একটা সার্ভো সিস্টেম বেছে নিব, ঠিক আছে? তো সার্ভো সিস্টেমটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের গেইন, এই হচ্ছে আর, এই হচ্ছে এরর সিগন্যাল, আর এই হচ্ছে আমাদের ইউনিটি ফিডব্যাক, এই হচ্ছে টি, এই হচ্ছে বি। তো আমি যদি এটাকে একটা ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হবে এরকম, এবং এখানে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখাই এটা হয়ে যাবে আরএস, এটা তো গেইন কে, এটা হবে টিএস, এই দুটা মিলে হবে একটা এরকম একটা ফাংশন, একটা সেকেন্ড অর্ডারের 1/s ইন্টু জেএস প্লাস বি, এটা হয়ে যাবে সিএস, আর এই হচ্ছে আমাদের ইউনিটি ফিডব্যাক। তো এটাকে যদি আমি রিডাকশন করি, সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করে লিখতে পারি এই দুটো তখন গুণ হয়ে যাবে কে বাই এস ইন্টু জেএস প্লাস বি, ঠিক আছে? এই হচ্ছে আরএস, এই হচ্ছে সিএস। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম। আমরা যে এই এক নাম্বার প্রথম ফিগারটা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্রপোর্শনাল কন্ট্রোলার, বা আমরা পি কন্ট্রোলার বলি এটাকে, প্রপোর্শনাল কন্ট্রোলার, এবং এটা একটা লোড এলিমেন্ট এবং একটা লোড এলিমেন্ট দ্বারা গঠিত, একটা না কয়েকটা লোড এলিমেন্টস দ্বারা গঠিত। এখানে ইনার্শিয়া আছে এবং ভিসকাস এলিমেন্ট আছে, ঠিক আছে? আমরা ধরে নিলাম আমরা আউটপুটের পজিশন সি এটাকে ইনপুটের পজিশন আর, আউটপুটের পজিশন সি কে ইনপুটের পজিশন আর অনুসারে কন্ট্রোল করতে চাই। তাহলে লোড এলিমেন্টের ইকুয়েশন কি হবে? আমরা সি কে আর অনুসারে কন্ট্রোল করতে চাই, তাহলে লোড এলিমেন্টের ইকুয়েশন কি হবে?
j of c, c এর সেকেন্ড ডেরিভেটিভ প্লাস b of c, c এর ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু হচ্ছে t। তাহলে এখানে t হলো প্রপোর্শনাল কন্ট্রোলার দ্বারা উৎপন্ন টর্ক, যার গেইন হচ্ছে k। তাহলে এখানে t হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল গেইন দ্বারা উৎপন্ন টর্ক, যার গেইন হচ্ছে গিয়ে k হচ্ছে গেইন। আমি ধরে নিলাম যে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 0। এখন আমি যদি সমীকরণের উভয় পাশে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই তাহলে কি আসে? এখানে তো যে c এর সেকেন্ড ডেরিভেটিভ আছে, তাহলে s স্কয়ার cs প্লাস এখানে c এর ফার্স্ট ডেরিভেটিভ আছে, তাহলে s ইন্টু cs ইকুয়াল টু হচ্ছে ts। ঠিক আছে, ওইটা আসতেছে মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন তো 0, তাহলে বাদবাকি টার্ম 0 হয়ে যাবে। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা কত হবে? আমি যদি এখন দেখি cs বাই ts তাহলে কত আসে? cs বাই ts তাহলে আসবে হচ্ছে 1 বাই j s স্কয়ার প্লাস bs। s পরে কমন নিলে s কমন নিলে 1 বাই js প্লাস b। তাহলে আমি বলতে পারি আলটিমেটলি আমাদের এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন মানে ওইটুকুর ক্যালকুলেশন করলে, হ্যাঁ, cs বাই ts করলে এই যে এইটুকু আসতেছে, এইটুকু অ্যাকচুয়ালি কি এই cs বাই ts এর ভ্যালু। ঠিক আছে, ওইটুকু সিস্টেমের ট্রান্সফার ফাংশন 1 বাই s ইন্টু js প্লাস b। এখন যদি আমি পুরোটার ট্রান্সফার ফাংশন চাই, এটাকে ধরে নিলাম g1s, তাহলে পুরোটা ট্রান্সফার ফাংশন কি হবে? cs বাই rs তাহলে হবে হচ্ছে g1s 1 প্লাস hs ইন্টু g1s। ঠিক আছে, যেহেতু ইউনিট ফিডব্যাক সিস্টেম এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে হয়ে যাবে g1s প্লাস 1 প্লাস g1s। তো আমি যদি এই ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিই তাহলে কত আসে? 1 বাই s ইন্টু js প্লাস b 1 প্লাস 1 বাই s ইন্টু js প্লাস b। তো হরলবকে যদি j ইন্টু js প্লাস b দ্বারা গুণ করি তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে s ইন্টু js প্লাস b প্লাস 1। তার মানে আলটিমেটলি কত আসতেছে? 1 বাই js স্কোয়ার প্লাস bs প্লাস 1। তো আমি যদি হরলবকে এখন j দিয়ে ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে, আর এখানে তো অবশ্যই কি আসবে? এখানে অবশ্যই এখানে একটা গেইন কত ছিল? এখানে কিন্তু সরি, এটা কিন্তু এই অংশটুকুর জন্য শুধু। এটা কিন্তু এই যে এই অংশটুকুর জন্য। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি যেটাকে g1s ধরছিলাম সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে যে এই দুইটা, এইটা আর এইটার গুণফল, তার মানে g1s অ্যাকচুয়ালি হচ্ছে k বাই s ইন্টু js প্লাস b। ঠিক আছে, তাহলে k কিন্তু অবশ্যই থাকবে, তাহলে এখানে কিন্তু k অবশ্যই থাকবে, এখানেও k অবশ্যই থাকবে, তাহলে এখানে k থাকবে, এখানে k থাকবে, তাহলে এখানেও k থাকবে, এখানেও k থাকবে।
তো আমি যদি এখন হরলবকে জে দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কে বাই জে এস স্কোয়ার প্লাস বি বাই জে ইন্টু এস প্লাস কে বাই জে। ঠিক আছে জিনিসটা? তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে কি বের করলাম? ফিডব্যাকের ক্যালকুলেশন হিসাব করে আমরা এখানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন পেলাম। তাহলে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন কত হবে? সিএস বাই আর এস ইকুয়াল টু হচ্ছে কে বাই জে এস স্কোয়ার বি বাই জে ইন্টু এস প্লাস কে বাই জে। এখানে দুইটা পোল আছে, ঠিক আছে? আমি যদি চিন্তা করি এখানে দুইটা উৎপাদক পাওয়া যাবে, তার মানে পোল কয়টা? দুইটা। কোনো কোনো সেকেন্ডারি সিস্টেমের দুইটা পোল সমান হইতে পারে, আবার কখনো কোনো সেকেন্ডারি সিস্টেমের একটা বা দুইটা পোল জিরো থাকতে পারে, ঠিক আছে? এখন এটা নিয়ে কাজ করব। তাহলে এখন আমি একবার স্টেপ রেসপন্স দেখব, একবার হচ্ছে র্যাম্প রেসপন্স দেখব, আর একবার হচ্ছে ইম্পালস রেসপন্স দেখব। তার মানে একবার আরএস হচ্ছে আরটি এর লাপ্লাস, ঠিক আছে? তার মানে একবার আরটি ইকুয়াল টু হচ্ছে আমি ইউ অফ টি স্টেপ রেসপন্স চিন্তা করব। সেকেন্ড কেজে আর অফ টি ইকুয়ালস টু হচ্ছে র্যাম্প রেসপন্স, মানে আর অফ টি ইকুয়াল টু টি চিন্তা করব। সেকেন্ড কেজে আর অফ টি ইকুয়াল টু হচ্ছে ডেল টি চিন্তা করব, ঠিক আছে? তার রেসপেক্টে এদের আর অফ টি ধরলে তার রেসপন্স কত? 1/s। টি ধরলে এটার রেসপন্স হচ্ছে গিয়ে 1/s স্কোয়ার, আর এটার রেসপন্স হচ্ছে গিয়ে 1। তার মানে একবার আর এস ইকুয়াল টু 1/s ধরবো ইউনিট রেসপন্সের জন্য, আর র্যাম্পের জন্য আর এস ইকুয়াল টু 1/s স্কোয়ার ধরবো, আর ইউনিট স্টেপের জন্য আর এস ইকুয়াল টু 1 ধরবো। ইম্পালস রেসপন্সের জন্য আর এস ইকুয়াল টু 1 ধরবো। তাহলে আমরা তিনটা পৃথক পৃথক কেজে এটা আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করব কি? স্টেপ রেসপন্স। সেকেন্ড অর্ডার সিস্টেমের স্টেপ রেসপন্স। তো আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা ছিল হচ্ছে আর এসটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে সিএস ইকুয়াল টু আর এস ইন্টু 1/js স্কোয়ার, মানে কে বাই জেএস স্কোয়ার প্লাস বিএস প্লাস কে। এটাকে আমরা হরলবকে কে দিয়ে ভাগ করছিলাম, জে দিয়ে ভাগ করছিলাম, তাহলে নিচে আসবে জে, নিচে আসবে জে, জে জে কাটাকাটি। তাহলে আলটিমেটলি আবার আর এস ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত? যেহেতু স্টেপ রেসপন্স, তার মানে আর এস ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/s। স্টেপ ফাংশনের লাপ্লাস 1/s ইন্টু কে বাই জে এস স্কোয়ার প্লাস বি বাই জে ইন্টু এস প্লাস কে বাই জে। তো আমি যদি এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, আমি এটাকে আগে এইভাবে লিখতে চাই না, আমরা এভাবে লিখি সিএস বাই আরএস।
তাহলে আমি যদি এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, আমি যদি চিন্তা করি এখানে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 ধরলে পরে x ইকুয়াল টু কত আসে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2iz। এখানে দুইটা ভ্যালু আছে, x1 হচ্ছে প্লাস নিলে পাবো x1 আর মাইনাস নিলে পাবো x2। ঠিক আছে, তাহলে এখানে x1 আছে আর x2 আছে। ঠিক আছে, তো আমি যদি এখন চিন্তা করি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটাকে 0 না ধরে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আসবে হচ্ছে এরকম x1 সরি হ্যাঁ এরকম আসবে x মাইনাস x1 আরেকবার আসবে x মাইনাস x2। সেই কাজটা যদি এখানে লিখি, এটাকে এখানে লিখবো x মাইনাস x1 x মাইনাস x2, তাহলে আসতেছে হচ্ছে s প্লাস b বাই 2j প্লাস রুট ওভার যুক্ত টার্ম যার ভ্যালু হচ্ছে b বাই 2j হোল স্কোয়ার মাইনাস k বাই j ইন্টু x minus x2, that means s plus b by 2j minus root over যুক্ত টার্ম, জাস্ট এখানে একটা প্লাস এখানে সেটা মাইনাস b by 2j হোল স্কোয়ার মাইনাস k by j, দ্যাটস ইট। আর উপরে কি ছিল, k by j। তো এই ফাংশনে এটার সমাধানের নিশ্চয় কোনটা, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে আমাদের এখানে নিশ্চক বা ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ, এখন এই নিশ্চকের উপর আসলে নির্ভর করে যে দ্বিঘাত সমীকরণটার মূল দুইটা বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে, এক্সেট্রা এক্সেট্রা, নাকি জটিল অনুবন্ধী সংখ্যা হবে। ঠিক একইভাবে এখানে আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু বের করি, সেটা হবে কি বি স্কোয়ার মাইনাস 4jk, তাই না? এই যে এদিকে এই তাকালে দেখতে পাবো, হ্যাঁ এটা যেটা ছিল আর কি, যে এখানে a এর বদলে কি js স্কোয়ার প্লাস bs প্লাস k, হ্যাঁ তাহলে আসতেছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক নম্বরে আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4jk এটা যদি লেস দেন 0 হয় তাহলে ক্লোজড লুপ পোলগুলো হবে কমপ্লেক্স কনজুগেট। ক্লোজড লুপ পোলগুলো কি হবে, কমপ্লেক্স কনজুগেট হবে। তারপরে 2 নম্বরে যদি বি স্কোয়ার মাইনাস 4jk গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তাহলে ক্লোজড লুপ পোলগুলো হবে রিয়াল। মানে বাস্তব হবে আর কি। 3 নম্বরে 3 নম্বরে আর নাই, দরকার নাই। তো আমরা আমাদের সুবিধার জন্য
আমরা লিখতে পারি হচ্ছে এই কে বাই জে, এই কে বাই জে কে ওমেগা এন স্কোয়ার লিখতে পারি। আর বি বাই জে এটাকে লিখতে পারি হচ্ছে এই যে কে বাই জে, আর বি বাই জে কে লিখতে পারি হচ্ছে 2 সিগমা, যেটাকে লিখতে পারি 2 যেটা ওমেগা এন ইকুয়াল টু হচ্ছে বি বাই জে। তাহলে লিখলে পরে আমাদের ফাংশনটার রূপ কি দাঁড়াবে, এখানে পরিচয়গুলো দিয়ে নিই। এই সিগমাকে আমরা বলি হচ্ছে অ্যাটেনিউশন, সিগমাকে বলি হচ্ছে আমরা টু অ্যাটেনিউশন, ওমেগা এনকে বলি হচ্ছে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এখানে যেটা, এই যেটাকে আমরা বলি হচ্ছে ড্যাম্পিং রেশিও, ড্যাম্পিং রেশিও যেটা, যেটা হচ্ছে ড্যাম্পিং রেশিও, যেখানে এই যেটাটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে গিয়ে বি বাই বিসি। এখানে বি কি আর বিসি কি, বি হচ্ছে অ্যাকচুয়াল ড্যাম্পিং আর বিসি হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। তাহলে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ড্যাম্পিং আর ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের অনুপাত, অ্যাকচুয়াল ড্যাম্পিং আর বিসি হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ড্যাম্পিং, এই দুটোর অনুপাতই হচ্ছে যেটা। তো যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি বাই 2 রুট ওভার জে কে, যেখানে ক্রিটিক্যাল ড্যাম্পিং ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু রুট ওভার জে ইন্টু কে। তাহলে আমি যদি ওই এখন এই যে ফাংশনটা আছে, এই যে আমার যে ফাংশনটা আছে, হ্যাঁ, এটাকে যদি আমি এখন এই যে ওমেগা এন আর যেটা রেসপেক্টে লিখি তাহলে কীরকম দাঁড়াবে, এর মানে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ড্যাম্পিং রেশিওর সাপেক্ষে লিখি তাহলে কীরকম দাঁড়াবে, চিত্রটা খুবই এরকম দাঁড়াবে। এই হচ্ছে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ওমেগা এন স্কোয়ার এস ইন্টু এস প্লাস 2 যেটা ওমেগা এন, ঠিক আছে। এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে ইনপুট, সরি এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক, এই হচ্ছে ইনপুট আর এই হচ্ছে আউটপুট, আর এই হচ্ছে এরর সিগন্যালের ল্যাপ্লাস। তাহলে আমি যদি ওভারঅল সিস্টেমের ট্রান্সফার ফাংশন অর্থাৎ সিএস বাই আর এস লিখতে চাই তাহলে এটা আসতেছে হচ্ছে ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার সিস্টেমের আইডিয়াল ফর্ম, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেমের আদর্শ রূপ। এখানে যেটা এবং ওমেগা এন দিয়ে সেকেন্ড অর্ডার সিস্টেমের ডাইনামিক আচরণ, ডাইনামিক বিহেভিয়ার বর্ণনা করা যেতে পারে। তো
এখানে যেটার মান কীরকম হইতে পারে, যেটার তো অনেক রকম ভ্যালু হইতে পারে, মানে ড্যাম্পিং রেশিও তো অনেক রকম হইতে পারে। 1 নম্বরে ড্যাম্পিং রেশিও হইতে পারে আপনার 0 থেকে 1 এর মধ্যে। তো ড্যাম্পিং রেশিও যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কি ঘটনা ঘটে? তখন হচ্ছে ক্লোজড লুপ পোলগুলো হয় কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা, এবং এরা এস প্লেনের বাম অর্ধভাগে, বা আমি বলতে পারি লেফট হাফে অবস্থান করবে, ঠিক আছে। আর সিস্টেমকে তখন বলা হবে হচ্ছে আনড্যাম্পড, সিস্টেমটা তখন আনড্যাম্পড, ঠিক আছে। এবং তার ট্রানজিয়েন্ট রেসপন্স হবে অসিলেটরি, ঠিক আছে। তার ট্রানজিয়েন্ট রেসপন্স কীরকম হবে? ছন্দিত বা কম্পিত বা অসিলেটরি, ঠিক আছে। 2 নম্বরে আমাদের যেটার ভ্যালু কত হইতে পারে? 0 হইতে পারে। যেটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? ট্রানজিয়েন্ট রেসপন্স একেবারে কখনোই শেষ হবে না। 3 নম্বরে যদি যেটার ভ্যালু হচ্ছে 1 হয় তাহলে কীরকম হবে? তাহলে সিস্টেমকে বলা হবে ক্রিটিক্যালি ড্যাম্পড। তখন সিস্টেমটাকে বলা হবে কি? ক্রিটিক্যালি ড্যাম্পড। আর 4 নম্বরে যেটার ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় তাহলে সিস্টেমকে বলা হবে ওভার ড্যাম্পড সিস্টেম। সিস্টেমটা তখন কি বলা হবে? ওভার ড্যাম্পড সিস্টেম। এখন আমরা কি করব? এখন আমরা একটা ইউনিট স্টেপ ইনপুটের জন্য সিস্টেমের রেসপন্স সমাধান করব, মানে সিস্টেমের রেসপন্স কীরকম হবে এটা আমরা বের করব। আমরা এখানে 3টা কেস বিবেচনা করব। একটা হচ্ছে এইটা প্রথমটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই 3টা ডিফারেন্ট কেস আমরা কনসিডার করব এবং দেখব যে সিস্টেমের রেসপন্সগুলো কীরকম হয়। ইনপুটে কি দিব বলছিলাম? ইনপুটে দিব হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট, ঠিক আছে। আমরা এখানে ইনপুট হিসেবে কি দিব? ইউনিট স্টেপ। তাহলে 1 নম্বরে দেখি আমরা আন্ডার ড্যাম্পড কেসের জন্য কি হয়, অর্থাৎ যেখানে যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। আমি সিএস বাই আরএস কে এভাবে লিখতে পারি, যদি আমি ওমেগা এন স্কোয়ার, এখানে কি ছিল? এস স্কোয়ার প্লাস 2 যেটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কোয়ার, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি ওই যে এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের মতো করে, তাহলে আস্তে আস্তে হচ্ছে এস প্লাস যেটা ওমেগা এন এস, সরি এখানে এস প্লাস যেটা ওমেগা এন প্লাস জে ওমেগা ডি ইন্টু কত? এস প্লাস যেটা ওমেগা এন মাইনাস জে ওমেগা ডি। এখানে ওমেগা ডি আসলে কি? ওমেগা ডি সমান সমান হচ্ছে, আমি ধরে নিচ্ছি ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার, ঠিক আছে। এখানে ওমেগা ডি হচ্ছে ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওমেগা ডি হচ্ছে আমার ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো আমরা এখন আলোচনায় ইনপুট স্টেপ ফাংশনটা নিয়ে চিন্তা করি। ইনপুট স্টেপ ফাংশনের লাপ্লাস কত? 1/s, তার মানে আমার rs ইকুয়াল টু হচ্ছে এখানে 1/s। তো আমি যদি এখানে rs ইকুয়াল টু এখানে 1/s বসাই
তাহলে সিএস ইকুয়াল টু কত আসবে? সিএস ইকুয়াল টু আসতেছে হচ্ছে এস ইন্টু ওমেগা এন স্কোয়ার বাই এস ইন্টু এস প্লাস যেটা ওমেগা এন প্লাস জে ওমেগা ডি ইন্টু এস প্লাস যেটা ওমেগা এন মাইনাস জে ওমেগা ডি। এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কয়টা উৎপাদক পাওয়া যাবে? মানে আংশিক ভগ্নাংশ করলে 3টা আংশিক ভগ্নাংশ পাওয়া যাবে, রাইট? একটা হচ্ছে 1/s আর একটা হচ্ছে মাইনাস এস প্লাস যেটা ওমেগা এন বাই এস প্লাস যেটা ওমেগা এন হোল স্কোয়ার প্লাস ওমেগা ডি স্কোয়ার মাইনাস যেটা ওমেগা এন ডিভাইডেড বাই এস প্লাস যেটা ওমেগা এন হোল স্কোয়ার প্লাস ওমেগা ডি হোল স্কোয়ার। তো আমি এখন এটার ইনভার্স ল্যাপ্লাস করে সি অফ টি বের করব। তাহলে প্রত্যেকটার এটার ইনভার্স ল্যাপ্লাস নিতে হবে, এটার ইনভার্স ল্যাপ্লাস নিতে হবে, এটার ইনভার্স ল্যাপ্লাস নিতে হবে। আমি যদি 1/s এর ইনভার্স ল্যাপ্লাস নিই আসবে হচ্ছে 1, আর যদি এটার ইনভার্স ল্যাপ্লাস নেই, মনে আছে আমরা প্রথমে একদম শুরুতে সাইন ওমেগাটি আর কজ ওমেগাটির ল্যাপ্লাস নিয়ে আসছিলাম। ল্যাপ্লাস দেখেছিলাম, এখানে আমি আবার একটু দেখাই। প্রথম লেকচারে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। সাইন ওমেগাটির ল্যাপ্লাস হচ্ছে এটা, এখানে ওমেগা এখানে ওমেগা স্কোয়ার, আর কস ওমেগাটির ল্যাপ্লাস হচ্ছে এটা, এখানে এস এখানে এস। এই দুইটা আমাদের লাগতেছে এখন। আর আরেকটা লাগতেছে সেটা হচ্ছে এস এর জায়গায় এস প্লাস আলফা, তার মানে এই যে এই জিনিসটা লাগতেছে, এটা দিব আলফা টি এফ অফ টি এফ এস প্লাস। তাহলে এটার যে ইনভার্স ল্যাপ্লাস সেটাই কি হবে এটা, তার মানে আমার ইনভার্স ল্যাপ্লাস করলে এটি দেবার আলফা টি এফ অফ টি মানে সাইন ওমেগা টি আসবে, আবার এটি দেবার আলফা টি কজ ওমেগা টি আসবে। আমি জিনিসটা এখানে একেবারে ক্লিয়ার করে বুঝাই দেই তাহলে সুবিধা হয়। এটি দেবার মাইনাস আলফা টি সাইন ওমেগা টি, এখানে এফ অফ টি হচ্ছে সাইন ওমেগা টি। এটার লাপ্লাস কত? এটার লাপ্লাস হচ্ছে এস প্লাস সরি এস তো নাই, ওমেগা বাই এস প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আবার এটি দেবার মানে আলফা টি সাইন ওমেগা টি, এটার লাপ্লাস হচ্ছে এস প্লাস আলফা বাই এস প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এটা, রাইট? তো সিমিলারলি এখানেও সেম ঘটনা ঘটবে। ওকে, তাহলে এখানে আলফা বলতে আসলে কি বুঝাচ্ছি, এই যে এটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে এখানে এস আছে, এখানেও এস আছে, এস এস কাটাকাটি, তাহলে এস এস কাটাকাটি মানে কি সাইন থাকবে না মানে কস, তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস করলে কস পাওয়া যাবে, আর এটার ইনভার্স ল্যাপ্লাস করলে কি পাওয়া যাবে সাইন। তবে এখানে একটু প্যাচ আছে, সেটা হচ্ছে আমার এখানে যেটা থাকতে হবে এটা এখানে থাকতে হবে,
তার মানে এখানে আমার ওমেগা ডি থাকতে হবে। তার মানে আমাকে আবার কি করতে হবে, এই ওমেগা ডি দিয়ে ভাগ করে দিতে হবে। আর এটা এখানে না লিখে আমি কেটে দিয়ে এখানে লিখলাম, কনস্ট্যান্ট হিসেবে এখানে লিখলাম, তাই না? তাহলে এটা কনস্ট্যান্ট আকারে থাকলো। এখন আমি যে এই অংশটুকুর ইনভার্স ল্যাপ্লাস বের করব, আর এটা তো সরাসরি এই অংশটুকুর ইনভার্স ল্যাপ্লাস পেয়ে যাব। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস নিলে কত আসতেছে, এ টু দি পাওয়ার মাইনাস আলফা টি, অর্থাৎ মাইনাস যেটা ওমেগা এন ইন্টু টি কস হ্যাঁ ওমেগা ডি টি মাইনাস এটুকু তো কনস্ট্যান্ট আকারে থাকবে, এটা আগে লিখে নিলাম, যেটা ওমেগা এন বাই ওমেগা এটা তো থাকবেই, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, অর্থাৎ যেটা ওমেগা এন টি সাইন ওমেগা ডি টি। আবার আমরা একটু খেয়াল করি, এখানে ওমেগা ডি মানে কি? আমরা জানি যে ওমেগা ডি মানে হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস যেটা স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি ওমেগা ডি না লিখে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। তাহলে ওমেগা এন কাটাকাটি, আমাদের সুবিধার জন্য আমি এখন যেটা করব, এই লাস্টের দুটো টার্ম থেকে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস যেটা ওমেগা এন টি আর হচ্ছে ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার, এই দুইটা টার্ম কমন নিব। বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এই দুটো টার্ম কমন নিব। তাহলে কমন নিলে কি হয়ে যাবে, মাইনাস সহ কমন নিছি, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। আর যেহেতু ই দ্বারা ই কমন নিছি, ই যুক্ত টার্ম কমন নিছি, তাহলে এটা দ্বারা ভাগ করতে হবে। আর রুট ওভার যুক্ত টার্ম দ্বারা হচ্ছে ভাগ করছি, মানে 1 বাই রুট ওভার কমন নিছি, তাহলে এটা দ্বারা গুণ করতে হবে, এর দ্বারা গুণ করতে হবে। cos ওমেগা ডিটি চিহ্ন পাল্টে যাবে, এটাও পাল্টে গেছে প্লাস, এটাও পাল্টে গেছে প্লাস, আর ভাগ করছি ই যুক্ত টার্ম দ্বারা, গুণ করছি রুট ওভার দ্বারা, তাহলে থাকতেছে হচ্ছে শুধু যেটা সাইন ওমেগা ডি টি। এখন আমরা সেই ছোট ক্লাসে পড়ে আসছি সাইন এ প্লাস বির ফর্মুলা। তো এখানে সেই ফর্মুলা যদি খাটানোর চেষ্টা করি মনে মনে, তাহলে চিন্তা করি এটাকে মনে মনে চিন্তা করব আমরা সাইন এ, এটাকে মনে মনে চিন্তা করব হচ্ছে সাইন বি, হ্যাঁ, তারপরে এটাকে মনে মনে চিন্তা করব কজ এ, এটাকে মনে মনে চিন্তা করব হচ্ছে কজ বি। তাহলে কি আসবে, সাইন এ প্লাস বি। রাইট? ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস যেটা ওমেগা এন টি রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার সাইন এ প্লাস বি। এখানে কোনটাকে কি ধরছে এটা তো লিখিয়ে দিলাম। এখন সাইন এ মানে তো এটা, তাহলে এ মানে কি, এ মানে অ্যাকচুয়ালি আসতেছে ওমেগা ডি,
টি। হ্যাঁ, আবার সাইন বি মানে যেটা, সাইন বি মানে যেটা, কস বি মানে রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। তাহলে ট্যান বি মানে কি? ট্যান বি মানে হচ্ছে সাইন বাই কস মানে যেটা বাই 1 মাইনাস যেটা স্কোয়ার। তো বিটা বি সাইন বি কস বি ভাগ করলে পাবো ট্যান বি। তাহলে বি ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স যেটা বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। তো আমি যদি এখানে এ বির মান বসাই দিই তাহলে কি আসে? এটা হচ্ছে যেটা, তাহলে আসতেছে সাইন এর মান হচ্ছে ওমেগা ডি ইন্টু টি, আর বি এর মান হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স যেটা বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। ওকে, নাইস। এখানে টাইম সবসময় আমরা কি করি, সিএফটি বের করার সময় টাইম লিমিটটা বলে দেয় যে টি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই হচ্ছে আমার ইউনিট রেসপন্স। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রানজিয়েন্ট অসিলারেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা ডি, অর্থাৎ ড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এবং আরও দেখতে পাচ্ছি যে এটা ড্যাম্পিং রেশিও যেটার সাথে ভ্যারি করে। তাহলে আমি যদি এখান থেকে এরর সিগন্যালটা বের করতে চাই, এরর সিগন্যাল মানে কি? আর টি মাইনাস সিটি। এরর সিগন্যাল কত হবে? ই অফ টি ইকুয়াল টু হচ্ছে আর অফ টি মাইনাস সি অফ টি। আর অফ টি হচ্ছে গিয়ে 1 মাইনাস সি অফ টি। তো এই পুরো টার্মটা থেকে যদি আমি বিয়োগ করে দেই, 1 থেকে যদি এই পুরো টার্মটা বিয়োগ করে দেই, হ্যাঁ, চিন্তা করি এভাবে যে 1 মাইনাস এক্স তাই না? তাহলে 1 মাইনাস এক্স 1 মাইনাস 1 প্লাস এক্স, তাহলে থাকে কি? শুধু এক্স। তার মানে আমার শুধু এই যে জটিল একটা টার্ম আছে এইটুকু থাকবে, সাইন যুক্ত টার্ম যেটা আছে এটা থাকবে। তার মানে আমার থাকতেছে হচ্ছে e to the power মাইনাস যেটা ওমেগা এন টি রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার সাইন ওমেগা ডি টি প্লাস ট্যান ইনভার্স যেটা বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। ওকে, আবার যদি আমি এখানে ভেঙে লিখতাম সাইনে কজে সাইন বি আকারে, এবং এটাকে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আলটিমেটলি কিন্তু আগের ফর্মটায় আসতো, আগের ফর্মটার মতো করে আসতো। হ্যাঁ, এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করার আগে যেটা ছিল, অর্থাৎ কস ওমেগা ডি টি প্লাস যেটা বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার
sin omega d t for t greater than or equal 0. এই এরর সিগন্যালটা একটা ড্যাম্পড সাইনোসয়েডাল অসিলেশন প্রদর্শন করে, একটা ড্যাম্পড সাইনোসয়েডাল অসিলেশন প্রদর্শন করে। এখানে সাইন ফাংশন আছে মানে সাইনোসয়েডাল হবে, আবার ই এর পাওয়ার হচ্ছে মাইনাস, তাহলে এটা অবশ্যই এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ড্যাম্পড সাইনোসয়েডাল অসিলেশন প্রদর্শন করে। স্টেডি স্টেটে অথবা টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি এ ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো এরর থাকে না। ক্লিয়ার? আমি যদি টাইম টি ইকুয়াল টু 0 টাইম টি ইকুয়াল টু ইনফিনিটি এ চিন্তা করি, তাহলে ই অফ ইনফিনিটি কত আসে? এখানে যদি ইনফিনিটি বসাই, হ্যাঁ 1 over infinity that is equal to 0 0 into something, 0 এর সাথে যদি এটা গুণ করি আলটিমেটলি কিন্তু 0ই আসে। ঠিক আছে, তার মানে টাইম টি ইকুয়াল টু ইনফিনিটিতে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো এরর থাকে না। বুঝতে পারলাম? যদি ড্যাম্পিং রেশিও যেটা ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয় আমি একটু দেখাই। ড্যাম্পিং রেশিও যদি যেটা হয় তাহলে রেসপন্স হয়ে যায় আনড্যাম্পড এবং অসিলেশন অনির্দিষ্টভাবে চলতে থাকে। ঠিক আছে, রেসপন্সটা তখন কি হয়ে যাবে? আনড্যাম্পড হয়ে যাবে। আর আমরা জানি আনড্যাম্পড রেসপন্সে তো অসিলেশন অনির্দিষ্টভাবে চলতে থাকে। এখন জিরো ড্যাম্পিং কেসের জন্য যেটা ইকুয়াল টু 0 যদি বসাই, ঠিক আছে, তাহলে সি অফ টি সমান সমান কি আসে? আমি এই যে এখানে লিখছিলাম রেসপন্স, এখানে যেটা ইকুয়াল টু কি বসাবো? 0, এখানে 0 আর এখানে 0, তাহলে এইটুকু 0 হয়ে যাবে, আবার এইটুকু 1 হয়ে যাবে, আর নিচে থাকবে 1। তাহলে এটা হয়ে যাবে সাইন π/2, এটা কি π/2 হয়ে যাবে না? এটা 0 1 10, এখানে যদি 0 বসাই তাহলে 0/1, সরি অ্যাকচুয়ালি আমরা এখানে না বসে হচ্ছে এই লাইনে, এই ইকুয়েশনটাতে যেটার ভ্যালু 0 বসাবো, তাহলে এখানে 0 বসাই, এটা 1, এখানে 0 বসাই, এটা 1, এখানে 0 বসাই, এটা 1, এখানে 0 বসাই, তাহলে সাইন যুক্ত টার্মটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি কি? থাকবে শুধু cos ওমেগা ডিটি, তাহলে আসতেছে হচ্ছে 1 মাইনাস cos ওমেগা ডি ইন্টু টি ফর টাইম টি গ্রেটার দেন 0। হ্যাঁ, এটা হচ্ছে আনড্যাম্পড রেসপন্সের জন্য। ড্যাম্পিং থাকলে আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এনকে অবজার্ভ করতে পারবো না, তখন হচ্ছে ড্যাম্পিং থাকলে পরে এই যে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি ওমেগা টিকে অবজার্ভ করতে হবে বা অবজার্ভ করা যাবে। হ্যাঁ, ওমেগা টি সমান সমান হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে যদি জেটা 0 বসাই তাহলে কিন্তু ওমেগা টি আর ওমেগা এন সমান হয়ে যাচ্ছে, তখন
মানে তখন পর্যবেক্ষণ করব হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় তখন হচ্ছে এই কেস, তখন হচ্ছে অবজার্ভ করতে হবে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। এখানে দেখি বুঝতে পারতেছি যে রোটোপারচিত টার্মটার মান কিন্তু অবশ্যই 1-এর চেয়ে ছোট হবে, তাহলে তখন ওমেগা ডিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু রোটোপারযুক্ত টার্মটার মান 1-এর থেকে ছোট, তাহলে আমি বলতে পারি ওমেগা ডি লেস দেন ওমেগা এন, তার মানে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির থেকে ছোট যদি আমি জেডের মান যত বেশি হবে ওমেগা ডি এর মান তত কমতে থাকবে, এবং যেটা ইকুয়াল যদি 1 হয় তাহলে ওমেগা ডি ইকুয়াল টু 0, মানে এটা তখন হয়ে যাবে কি, এটা তখন কোনো অসিলেট করবে না, ঠিক আছে, এটা অসিলেট করবে না, তখন তো এটা হয়ে যাবে কি ওভার ড্যাম্পড, তখন সেটা হয়ে যাবে ওভার ড্যাম্পড। তো লেটাস এখন আমরা আলোচনা করব হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড কেসের জন্য। আমাদের 2 নাম্বার হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড কেস। এখানে যেটার মান কত ধরতে হবে 1। তো কখন একটা সিস্টেমকে আমরা ক্রিটিক্যালি ড্যাম্পড বলবো, যখন সিএস বাই আরএস এর দুটি পোল সমান, তখন আমরা সিস্টেমকে বলবো হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেম। তো যেহেতু আমরা ইউনিট স্টেপ ইনপুট নিছি, তাহলে ইউনিট স্টেপ ইনপুটের লাপ্লাস হচ্ছে 1/s, তাহলে সিএস ইকুয়াল টু কত আসবে, আমাদের সিএস বাই আরএস কত ছিল, সিএস বাই আরএস ইকুয়ালস টু ছিল হচ্ছে ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2, যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। সো আমরা তো এখানে যেটা ইকুয়ালস টু 1 বসাইছি, তাহলে যেটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু ওমেগা এন ইন্টু এস। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আসতেছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। বুঝতেই পারতেছি যে এখানে পোল দুইটা কি সমান, তাহলে আর এস কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে সিএস ইকুয়াল টু আসবে আর এস ইন্টু দিস টার্ম ওমেগা এন স্কোয়ার এস প্লাস ওমেগা এন স্কোয়ার, তার মানে আসতেছে হচ্ছে 1/s ইন্টু ওমেগা এন স্কোয়ার এস প্লাস ওমেগা এন হোল স্কোয়ার।
ক্যালকুলেশন আমি যদি এটার ইনভার্স ল্যাপ্লাস নিলে পাবো সি অফ টি। আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটাকে একটা প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, তারপরে সেটা ইনভার্স ল্যাপ্লাস নিলে আমাদের আলটিমেটলি একটু ক্যালকুলেশন করার পরে আসবে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ওমেগা এন টি 1 প্লাস ওমেগা এন টি, যেখানে টি এর মান গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন আমরা 1 নাম্বার কেসে আমরা এই সি অফ টির ভ্যালু কত পাইছি, দিস এইটা 1 নাম্বার ইকুয়েশনে এই কেসের জন্য অর্থাৎ জেডের মান 0 থেকে 1 এর মধ্যে আমি যদি এখানে জেডের লিমিটিং ভ্যালু 1 নিয়ে চিন্তা করি তাহলে আমাদের একই রেজাল্ট আসবে, অর্থাৎ এটার একটা শর্টকাট হচ্ছে যে আমি 1 নাম্বার থেকে যে রেসপন্সটা পাইছি এখানে লিমিটিং ভ্যালু কত বসাবো, লিমিটিং ভ্যালু বসাবো হচ্ছে জেডের লিমিটিং ভ্যালু বসাবো হচ্ছে 1। ঠিক আছে, আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি বিকল্প পদ্ধতি। এটা বের করার একটু জটিল, এজন্য হচ্ছে একটা বিকল্প পদ্ধতি দেখাই। যেটার মান 0 থেকে 1 এর জন্য আমি সি অফ টি কত পাইছিলাম, 1 মাইনাস e to the power, না এভাবে লিখি, e to the power মাইনাস যেটা ওমেগা এন টি ইন্টু কত cos ওমেগা এন ওমেগা ডিটি প্লাস যেটা বাই রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার সাইন ওমেগা ডিটি। এখন এই ইকুয়েশনে যদি আমি চিন্তা করি লিমিট যেটা টেন্স টু 1 তাহলে সাইন ওমেগা ডিটি বাই সাইন ওমেগা ডিটি বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার সমান কত আসে। এখন ওমেগা ডি মানে কত, ওমেগা ডি মানে কত, ওমেগা ডি মানে হচ্ছে সাইন ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার কাটাকাটি, সরি কাটাকাটি তো এভাবে যাবে না, আমি দুঃখিত, তো সাইনের ভেতরে আছে তাই না। আমি একটু আবারও লিখতেছি, সাইন ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তো আমরা একটা সূত্র জানি, সাইন লিমিট এক্সটেন্স টু 0 হলে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ সাইনের পরে যা থাকে নিচেও তাই থাকতে হবে। তাহলে সাইনের পরে কি আছে এটা, তাহলে নিচেও তাই থাকতে হবে। তাহলে আমি কি দিয়ে গুণ করছি, ওমেগা এন আর টি দিয়ে ভাগ করছি, তাহলে আমাকে সেম জিনিস দিয়ে গুণ করা লাগবে। তখন গিয়ে এই লিমিটিং ভ্যালুটা 1 হয়ে যাবে, কারণ হচ্ছে এইটা যদি টেন্স টু 0 হয়
যেটা যদি টেন্স টু 1 হয় তাহলে রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার টেন্স টু কত 0, তখন এই সূত্রে পড়ে যাবে, তখন এটার ভ্যালু 1 হয়ে যাবে, 1 ইন্টু ওমেগা এন টি, তাহলে ওমেগা এন টি। আর যদি আমি এখানে যদি 1 বসাই তাহলে আস্তে আস্তে সি অফ টি এর ভ্যালু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওমেগা এন টি cos 0 ডিগ্রি cos ওমেগা টির ভ্যালু কত হয়ে যাবে তখন, হ্যাঁ তখন কিন্তু ওমেগা টির ভ্যালু ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার তখন কি হয়ে যাবে 0, আবার cos 0 ডিগ্রি মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা এন টি। দেখি তো সেম না, এই যে এইটা আর এটা হুবহু সেম, ঠিক আছে, অ্যাকুরেটলি সেম, ঠিক আছে। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তার মানে আমি প্রথম ক্ষেত্রে বা যেটাকে আমরা কি বলছিলাম আন্ডার ড্যাম্পড কেস, সেখানে যদি জেটা এর লিমিটিং ভ্যালু 1 ধরি তাহলে আমাদের সেকেন্ড কেস অর্থাৎ ক্রিটিক্যালি ড্যাম্পড এর রেসপন্স চলে আসবে, খুব সহজে চলে আসবে। হয়ে গেল। 3 নম্বর কেসে আমরা আলোচনা করব হচ্ছে ওভার ড্যাম্পড কেসের জন্য যেটার ভ্যালু কত 1 গ্রেটার দেন 1। এটা কখন হয়, যদি এই ট্রান্সফার ফাংশন সিএস বাই আর এস এর দুইটা পলি সমান হয় এবং নেগেটিভ হয়, দুইটা পলি সমান হবে এবং নেগেটিভ হবে, তখন এটা কি হয়ে যাবে ওভার ড্যাম্পড কেস হয়ে যাবে এবং যেটার ভ্যালু গ্রেটার দেন 1 হবে। তো আমরা তো আর ইউনিট স্টেপ ইনপুট হিসেবে নিছি, তার ল্যাপ্লাস হচ্ছে 1/s, তাহলে আর এস ইকুয়াল টু 1/s, তাহলে তখন সিএস ইকুয়াল টু কত হয়ে যাবে প্রথমে তো থাকবে এটা ওমেগা এন স্কোয়ার এস ইন্টু এস স্কোয়ার প্লাস 2 যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আসবে হচ্ছে ওমেগা এন স্কোয়ার এস ইন্টু এস প্লাস যেটা ওমেগা এন প্লাস ওমেগা এন রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস এন এস প্লাস যেটা ওমেগা এন মাইনাস ওমেগা এন রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস 1, দ্যাটস ইট। এখন আমি যদি সিটি বের করতে চাই তাহলে আমাকে সিএস এর ইনভার্স ল্যাপ্লাস নিতে হবে, তাহলে আমাকে প্রথমে এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে, হ্যাঁ, তারপরে ক্যালকুলেশন করার পর ওই পার্শিয়াল ফ্র্যাকশনগুলো যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন নেই মানে ইনভার্স ল্যাপ্লাস নেই, পার্শিয়াল ফ্র্যাকশনগুলো যদি আলাদা আলাদা করে ইনভার্স ল্যাপ্লাস নেই তাহলে আমাদের অ্যান্সার কীরকম আসবে। আমি এখানে ক্যালকুলেশনটাকে একটু স্কিপ করতেছি, হ্যাঁ। ইনভার্স ল্যাপ্লাস নেওয়ার পর আমাদের আসবে 1 প্লাস 1/2 ইন্টু রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস 1 যেটা প্লাস রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস যেটা প্লাস রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস 1 ওমেগা এন ইন্টু টি মাইনাস 1/2 ইন্টু রুট ওভার
zeta square minus 1 zeta minus root over zeta square minus 1 e to the power minus zeta minus root over zeta square minus 1 omega n t. Omega n by 2 root over zeta square minus 1 এটাকে আমরা লিখতে পারি এভাবে e to the power minus s1t by s1 minus e to the power minus s2t by s2 যেখানে s1 equal to what, s2 equal to what? Okay, nice. তার মানে CFT এর দুইটি ডিকেইং এক্সপোনেনশিয়াল টার্ম আছে, রাইট? তিনটা টার্মের মধ্যে দুইটা টার্মে কি এক্সপোনেনশিয়ালি ডিকেইং। তো এখানে আমি এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে ড্যাম্পিং রেশিও যেটা, এটা যখন একের চেয়ে বড় তখন দুইটা টার্মের একটি অন্যটির চেয়ে অনেক দ্রুত হ্রাস পাবে, ঠিক আছে? এই যে দ্রুত হ্রাস পায় এজন্য এই যে দ্রুত হ্রাস পাওয়া এক্সপোনেনশিয়াল টার্মের যে টাইম কনস্ট্যান্ট সেটা হবে ছোট এবং সেটাকে আমরা উপেক্ষা করতে পারি। অর্থাৎ আমি এখানে চিন্তা করি এই যে মাইনাস s2 মাইনাস s1 অপেক্ষা যে ওমেগা এক্সিসের অনেক নিকটে অবস্থান করে, তাহলে মানে যদি নিকটে অবস্থান করে মানে মাইনাস s2 যদি যে ওমেগা এক্সিসের অনেক নিকটে অবস্থান করে, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনের জন্য মাইনাস s1 কে অগ্রাহ্য করতে পারি। অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি যে s2 এর মডুলাস ভেরি ভেরি লেস দ্যান s1, ঠিক আছে? তাহলে আমরা এই মাইনাস s1টাকে অগ্রাহ্য করতে পারি, কারণ মাইনাস s1 এর প্রভাব সেখানে খুবই সামান্য। এই সংযুক্ত টার্ম খুব তাড়াতাড়ি হ্রাস পায় বা হ্রাস পাবে। একবার যদি দ্রুত হ্রাস পাওয়া এক্সপোনেনশিয়াল টার্ম নাই হয়ে যায়, তখন মানে রেসপন্সটা ফার্স্ট অর্ডার সিস্টেমের মতো হয়ে যায়, তখন সিস্টেমটা এক্স্যাক্টলি ফার্স্ট অর্ডার সিস্টেমের মতো হয়ে যায়। তাহলে তখন আমরা CS বাই RS ইকুয়াল টু কত লিখতে পারি? তখন লিখতে পারবো হচ্ছে এভাবে, যেটা ওমেগা n মাইনাস ওমেগা n রুট ওভার জেটা স্কোয়ার মাইনাস 1 s প্লাস
যেটা ওমেগা এন মাইনাস ওমেগা এন রুট ওভার যেটা স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে s2 ডিভাইডেড বাই s প্লাস s2। এখন ইউনিট স্টেপ রেসপন্সের জন্য rs ইকুয়ালস টু কত 1/s। তাহলে আমি এখানে rs ইকুয়াল টু 1/s যদি বসাই rs ইকুয়াল টু 1/s হলে c of s তাহলে কত আসতেছে এখানে হচ্ছে 1/s দ্বিগুণ করে দিব আর এটা হুবহু কপি পেস্ট করে এখানে বসাই দিই যেটা স্কয়ার মাইনাস 1 s প্লাস যেটা ওমেগা n মাইনাস ওমেগা n রুট ওভার যেটা স্কয়ার মাইনাস 1 রাইট। এখন এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস নেই তাহলে আমি c of s এর যদি ইনভার্স ল্যাপ্লাস নেই তাহলে কি পাবো ct পাবো। হ্যাঁ, তো প্রথমত এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, তারপর ইনভার্স ল্যাপ্লাস নিব, নিলে কি আসবে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস যেটা মাইনাস রুট ওভার যেটা স্কয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা এন টি, যেখানে টাইমটা গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এইটা একটা এটা একটি অ্যাপ্রক্সিমেট ইউনিট স্টেপ রেসপন্স দেয় যখন সিএস বাই আরএস এর পোলগুলো নেগলেক্ট করা যায়। তা আমি যদি সিএস বাই আরএস এর পোলগুলো যদি নেগলেক্ট করি তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেট ইউনিট স্টেপ রেসপন্স দেয়, মানে সিটি ইকুয়াল টু 1। ঠিক আছে, আমি যদি এগুলোকে নেগলেক্ট করি তাহলে সিটি ইকুয়াল টু 1। এখন আমরা গ্রাফিক্যালি এই সেকেন্ড অর্ডার ট্রানজিয়েন্ট সিস্টেমের রেসপন্সটা একটু ড্র করার চেষ্টা করব। তো দেখি ড্র করতে পারি কিনা। এই হচ্ছে আমার 1, এই হচ্ছে এইটা, সি অফ টি, এইদিকে হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ রেসপন্স এর গ্রাফ। ঠিক আছে, সেকেন্ড অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্সের গ্রাফ। তো ইউনিট স্টেপ ইনপুটের প্রতি একটা সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স কার উপর নির্ভর করে? ইনিশিয়াল কন্ডিশনের উপর নির্ভর করে। ট্রানজিয়েন্ট রেসপন্স নির্ভর করে ইনিশিয়াল কন্ডিশনের উপর। তো আমরা কি করে থাকি, আমরা সুবিধার জন্য কি করি, মানে আদর্শ ইনিশিয়াল কন্ডিশনগুলো যেগুলো সেগুলো ব্যবহার করি। অর্থাৎ সিস্টেমটার আউটপুট প্রাথমিকভাবে স্থির ধরে নিই এবং সকল টাইম ডেরিভেটিভকে 0 চিন্তা করি, সকল টাইম ডেরিভেটিভকে আমাদের সুবিধার জন্য 0 চিন্তা করি। একটা বাস্তব কন্ট্রোল সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স অনেক সময় স্টেডি স্টেটে যাওয়ার আগে ড্যাম্পড অসিলেশন প্রদর্শন করে। কি প্রদর্শন করে? ড্যাম্পড অসিলেশন প্রদর্শন করে। এখন আমরা টাইম ডিলে, রাইজ টাইম, পিক টাইম,
ম্যাক্সিমাম ওভারশুট, এই জিনিসগুলা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আমরা এখন টিডি হচ্ছে ডিলে টাইম। ঠিক আছে, তারপর হচ্ছে টিআর হচ্ছে রাইজ টাইম। তারপরে টিপি হচ্ছে আমাদের পিক টাইম। তারপরে এমপি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওভারশুট। ঠিক আছে, ম্যাক্সিমাম ওভারশুট। আর লাস্টে হচ্ছে টিএস হচ্ছে আমাদের সেটলিং টাইম। প্রথমে আমরা আসি হচ্ছে ডিলে টাইম। ডিলে টাইম, ফর দ্য ফার্স্ট টাইম বা সর্বপ্রথমবার যখন একটা রেসপন্স ফাইনাল ভ্যালুতে পৌঁছায়, সেই টাইমটুকুই হচ্ছে ডিলে টাইম। অর্থাৎ একটা রেসপন্সের প্রথমবার ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে যে টাইমটুকু লাগে সেটা হচ্ছে আমাদের ডিলে টাইম। সরি, আমি একটু ভুল বললাম, আমি আবারও বলতেছি। ডিলে টাইম কি? প্রথমবার রেসপন্সের ফাইনাল ভ্যালুয়ের অর্ধেকে পৌঁছাতে যেই টাইমটুকু লাগে সেটা হচ্ছে আমাদের ডিলে টাইম। তো চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু 1 অর্ধেক কত? 1 অর্ধেক হচ্ছে হাফ। তাহলে টাইমটি ইকুয়াল টু, এটা হচ্ছে 0, তাহলে হাফে পৌঁছাতে কতটুকু সময় লাগে? এতটুকু। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডিলে টাইম, টিডি। ওকে, ফাইনাল ভ্যালুর অর্ধেকে পৌঁছাতে যে টাইমটুকু লাগে প্রথমবার, সেটাই হচ্ছে ডিলে টাইম। এরপর আসতেছে রাইজ টাইম। রেসপন্সের ফাইনাল ভ্যালুয়ের 10% থেকে 90%, অথবা 5% থেকে 95%, অথবা 0% থেকে 100% রাইজ করতে বা উন্নীত হতে যে সময়টুকু লাগে, যে টাইমটুকু লাগে। তো আমি যদি 0 থেকে 100% চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100%। তাহলে এই সময়টুকু হচ্ছে আমাদের রাইজ টাইম। ঠিক আছে, এই সময়টুকু হচ্ছে আমাদের রাইজ টাইম। সাধারণত আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য 0 থেকে 100% কে আমরা হচ্ছে রাইজ টাইম হিসেবে কন্ডাক্ট করি, 0 থেকে 100% যেতে যে টাইমটুকু লাগে সেটাই হচ্ছে রাইজ টাইম। এবং ওভারড্যাম্প সিস্টেমের জন্য 10% থেকে 90% যেতে যে টাইমটুকু লাগে সেটা হচ্ছে রাইজ টাইম। ঠিক আছে, যেহেতু আমাদের এটা আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেম, সো আমরা এখানে 0 থেকে 100% নিছি। এরপর আসতেছে পিক টাইম। ওভারশুটের ফার্স্ট পিকে পৌঁছাতে যে সময়টুকু লাগে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ওভারশুটের ফার্স্ট পিক, প্রথম ওভারশুট। তো এখানে পৌঁছাতে যে টাইমটুকু লাগে সেটা হচ্ছে আমাদের কি পিক টাইম, সেটাই হচ্ছে আমাদের পিক টাইম। তারপর আসতেছে ম্যাক্সিমাম ওভারশুট, এমপি, রেসপন্স কার্ভের ম্যাক্সিমাম পিক ভ্যালু। এটা হচ্ছে রেসপন্স কার্ভের
ম্যাক্সিমাম পিক ভ্যালু, এটা পরিমাপ করতে হয় হচ্ছে 1 থেকে, ঠিক আছে, এটা পরিমাপ করতে হবে 1 থেকে। তার মানে আমি যদি চিন্তা করি এই লাইনটা, তাহলে 1 থেকে এই লাইনের দূরত্ব কত, মানে ওভারশুটের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ওভারশুট 1 থেকে কত পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারছে। 1 তো হচ্ছে ফাইনাল ভ্যালু থেকে সর্বোচ্চ কত পর্যন্ত ওভারশুট দিছে, সেটা হচ্ছে এইটুকু, অর্থাৎ এমপি হচ্ছে এইটুকু। ম্যাক্সিমাম ওভারশুটকে ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা আছে। ম্যাক্সিমাম ওভারশুট আমি একটু লিখতে পারি, সি অফ টিপি মাইনাস সি অফ ইনফিনিটি ডিভাইডেড বাই হচ্ছে সি অফ ইনফিনিটি। পার্সেন্টেজ এককে যদি নিতে চাই তাহলে এটাকে 100% হিসেবে 100% দিয়ে গুণ করতে হবে। ম্যাক্সিমাম ওভারশুট ডিরেক্টলি বা সরাসরি সিস্টেমের রিলেটিভ স্ট্যাবিলিটি নির্দেশ করে, সিস্টেমের রিলেটিভ স্ট্যাবিলিটি নির্দেশ করে। এরপরে ফাইনালি আমরা যাব হচ্ছে টিএস, অর্থাৎ সেটলিং টাইম। রেসপন্স কার্ভের একটা রেঞ্জে পৌঁছাতে এবং অবস্থান করতে, একটা রেঞ্জে পৌঁছাতে ও অবস্থান করতে প্রয়োজনীয় সময়। এখন এই রেঞ্জটা কত, এই রেঞ্জের ভ্যালুটা ফাইনাল ভ্যালুয়ের অ্যাবসোলুট পার্সেন্টেজ দ্বারা স্পেসিফাই করা হয়, মানে অ্যাবসোলুট পার্সেন্টেজের স্পেসিফাই করা সাইজারের ফাইনাল ভ্যালু। মানে আমরা সাধারণত এটাকে 2% অথবা 5%, 2% অথবা 5%। এই সেটলিং টাইম কন্ট্রোল সিস্টেমের সবচেয়ে বড় টাইম কনস্ট্যান্টের সাথে সম্পর্ক যুক্ত, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি এটা হবে গিয়ে আমাদের সেটলিং টাইম টিএস। আমাদের এই যে এইটুকু, এই যে মাঝখানে এইটুকু, এটা হচ্ছে আমাদের অ্যালোয়েবল টলারেন্স, মানে যতটুকু টলারেন্স গ্রহণযোগ্য, অ্যালোয়েবল টলারেন্স। আমার এইটুকু হচ্ছে 5%, মানে কি 0.05। আর এই যে এইটুকু হচ্ছে 2%, 0.02, ঠিক আছে। এইটুকু হচ্ছে 2%, এইটুকু হচ্ছে, আমরা 2%-এর জন্য টিএস দেখব, আবার 5%-এর জন্য টিএস দেখব। আমাদের সিস্টেমের যদি ম্যাথমেটিক্যালি, এটা হচ্ছে গ্রাফিক্যালি আমরা এই টার্মগুলো দেখাইলাম, অর্থাৎ এমপি, টিডি, টিআর, টিপি, টিএস, এগুলো হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। এদের প্রত্যেকটা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালিও বের করব। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা
ম্যাথমেটিক্যালি জিনিসটাকে বের করব। তো আমি এখানে ফর্মুলাগুলো চাইলে লিখে দিতে পারি। এখানে আমরা যদি আগে ধরে নিলাম যে ওমেগা এন ইকুয়াল টু ওমেগা ডি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার, ঠিক আছে। আর সিগমা অ্যাটেনুয়েশন সিগমা ইকুয়াল টু হচ্ছে জেটা ওমেগা এন। তাহলে রাইজ টাইম বের করার সূত্র হচ্ছে পাই মাইনাস বিটা বাই হচ্ছে ওমেগা ডি। বিটা সমান সমান আবার কত? পাই মাইনাস ট্যান ইনভার্স ওমেগা ডি বাই সিগমা, এটা হচ্ছে বিটার ভ্যালু ডিভাইড বাই ওমেগা ডি। তারপরে পিক টাইম ইকুয়াল টু হচ্ছে পাই বাই ওমেগা ডি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ওভারশুট এমপি ইকুয়াল টু হচ্ছে ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সিগমা মাইনাস সিগমা বাই ওমেগা ডি পাই। হ্যাঁ, যদি পার্সেন্টেজ হিসেবে হিসাব করতে চাইলে 100% দিয়ে গুণ করতে হবে। তারপরে টিএস এর ভ্যালু, টিএস এর ভ্যালু দুইটা হইতে পারে, একটা হচ্ছে 4 বাই সিগমা আর একটা হচ্ছে 3 বাই সিগমা, ঠিক আছে। 4 বাই সিগমা হচ্ছে 2% ক্রাইটেরিয়ার জন্য, আর 3 বাই সিগমা হচ্ছে 5% ক্রাইটেরিয়নের জন্য। তো রাইজ টাইমের ক্ষেত্রে আমরা একটা কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে টিআর ইকুয়াল টু যেহেতু পাই মাইনাস বিটা বাই ওমেগা ডি, তাহলে টিআর যত বেশি হবে, রাইজ টাইম যত বেশি হবে, ওমেগা ডি তত কম হবে, অর্থাৎ ড্যাম্পড ফ্রিকোয়েন্সি তত কম হবে। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে, একটা সহজ ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে এই প্যারামিটারগুলোর মান ক্যালকুলেশন করা শিখব। এক্সাম্পল আমাদেরকে দিয়ে দিছে যেটা ইকুয়াল টু হচ্ছে 0.6, আর মানে ড্যাম্পিং রেশিও 0.6, আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। তো আমি ধরে নিলাম একটা সিস্টেম হচ্ছে এরকম, এই হচ্ছে সিস্টেমের ইনপুটের ল্যাপ্লাস আর কি, এই হচ্ছে এররের ল্যাপ্লাস, এই হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, s into s plus 2 zeta omega n, এই হচ্ছে আমাদের রেসপন্স, আর এই হচ্ছে ইউনিটি ফিডব্যাক। তাহলে আমাদেরকে সবগুলো প্যারামিটার বের করতে হবে, টিপি, টিআর, টিডি, এমপি এবং টিএস। তাহলে সলিউশনে যাই। ওমেগা ডি ইকুয়ালস টু কত? ওমেগা ডি ইকুয়াল হচ্ছে রুট ওভার ওমেগা এন,
ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার। ওমেগা এন ইকুয়াল টু হচ্ছে 5 রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে সিগমা ইকুয়াল টু কত হবে? আমরা জানি সিগমা ইকুয়াল টু হচ্ছে জেটা ওমেগা এন। তাহলে আসতেছে হচ্ছে 0.6 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে রাইজ টাইম কত হবে? পাই মাইনাস বিটা বাই ওমেগা ডি। এখন বিটা মানে আমরা জানি tan ইনভার্স। আমি যদি এই বিটার মানটা একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে আমাদের জে ওমেগা, এই হচ্ছে সিগমা, সিগমা প্লাস জি ওমেগা, ঠিক আছে? তো চিন্তা করি, এটা হচ্ছে ওমেগা এন, তাহলে এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে মাইনাস সিগমা। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ওমেগা ডি। মানে হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে বিটা ইকুয়াল টু হবে কত? tan ইনভার্স লম্ব বাই ভূমি ওমেগা ডি বাই সিগমা ডিভাইডেড বাই ওমেগা ডি। তার মানে পাই মাইনাস tan ইনভার্স 4/3 ওমেগা ডি মানে কত? 4। তো ক্যালকুলেশন করে পাই এটা আসতে হচ্ছে 0.55 সেকেন্ড। তারপর হচ্ছে পিক টাইম টিপি ইকুয়াল টু পাই বাই ওমেগা ডি 3.14/4 কত আসতেছে? 0.785 সেকেন্ড। তারপরে ম্যাক্সিমাম ওভারশুট এমপি ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই ওমেগা ডি ইন্টু পাই। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 3/4 মানে 3π/4 কত আসতেছে তাহলে? 0.095। হ্যাঁ, এটাকে যদি পার্সেন্টেজ এককে নেই, হ্যাঁ, পার্সেন্টেজ নিলে কত আসবে? 9.5%, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের সেটলিং টাইম। সেটলিং টাইমে দুইটা ক্রাইটেরিয়ন। 2% ক্রাইটেরিয়নের জন্য আমরা বলতে পারি টিএস ইকুয়াল টু হচ্ছে 4/সিগমা, সিগমা মানে জেটা ওমেগা এন, তাহলে 4/3 ইকুয়াল টু হচ্ছে 1.33 সেকেন্ড। তারপরে হচ্ছে 5% ক্রাইটেরিয়নের জন্য 5% ক্রাইটেরিয়নের জন্য সেটলিং টাইম টিএস ইকুয়াল টু হচ্ছে 3/সিগমা ইকুয়াল টু হচ্ছে 3/জেটা ওমেগা এন 3/3 which is equals to 1 second. তো এই ছিল আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের
ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট রেসপন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমরা একটু শুরু থেকে আলোচনা করি। আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে প্রথমে একটা সার্ভো সিস্টেম ধরে নিয়েছিলাম, তারপর এটা নিয়ে আলোচনা করলাম। তারপর এখান থেকে আমরা ওমেগা n স্কোয়ার ইকুয়াল টু k/j আর 2 যেটা ওমেগা n ইকুয়াল টু b/j ধরে আমাদের আদর্শ বা স্ট্যান্ডার্ড যে সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এই যে এটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন এর স্ট্যান্ডার্ড ফর্ম, আদর্শ রূপ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 3টা কেসে ইউনিট স্টেপ ইনপুটের জন্য এর রেসপন্সটা কীরকম হবে এটা হচ্ছে 3টা কেসে আলোচনা করলাম। আন্ডার ড্যাম্পড কেসের জন্য, 2 নম্বরে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড কেসের জন্য, এবং 3 নম্বরে হচ্ছে ওভার ড্যাম্পড কেসের জন্য। ফাইনালি আমরা হচ্ছে ওই আন্ডার ড্যাম্পড কেসের জন্য হচ্ছে এখানে রেসপন্স কার্ভটা কীরকম হবে সেটাকে দেখালাম, এবং এখান থেকে বিভিন্ন প্যারামিটার এর মান বের করা শিখলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম ওভারশুট, ডিলে টাইম, রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম এক্সেট্রা হচ্ছে এখান থেকে চিত্রসহ এই হচ্ছে চিত্রে হচ্ছে এই মানগুলো দেখানো হয়েছে, আর এই হচ্ছে তার বের করার ফর্মুলা। ঠিক আছে, তারপর আমরা সর্বশেষ একটা ম্যাথমেটিক্যাল এক্সাম সহ জিনিসটাকে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।